জি অ্যাটেন্ডেন্স। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে গ্রুপে কিন্তু ওই যে আইডি নাম্বার দিয়েছি, আইডি নাম্বারগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন, ওগুলো দিয়ে পরীক্ষা দিবেন। স্যার পরীক্ষার রেজাল্টটা স্যার নিজের রেজাল্টটা শুধু দেখতে পাবো না ওভারঅল সবার রেজাল্টটা দেখতে পাওয়া যাবে? নিজের রেজাল্ট তো পরীক্ষা ইনস্ট্যান্ট দেওয়ার দেখবেন, সবার রেজাল্ট আলাদা করে প্রকাশ করা হবে তালিকা করে। স্যার লিংকটা কই থেকে পাবো পাচ্ছি না স্যার। বুঝি নাই, লিংক তো দেওয়া হয় না, আপনি কোথা থেকে পাবেন? পিডিএফ শিট, পিডিএফ শিট গুগল ক্লাসরুমে আমাদের গ্রুপে দেওয়া আছে। ক্লাসরুমে দেওয়া আছে, হ্যাঁ। স্যার এই ক্লাসে কি অ্যাটেন্ডেন্স নেবেন স্যার? ওই ক্লাসে অ্যাটেন্ডেন্স দিব না আমরা, অ্যাটেন্ডেন্সটা মূলত কারণ হচ্ছে এখানে অনেকেই আছে ব্যস্ততার কারণে লাইভ ক্লাসে জয়েন করতে পারে না, তারা ভিডিও দেখে নিবে। হ্যাঁ, এটা স্বাভাবিক, এটা অনলাইনে বা ক্লাস লম্বা হলে অনেকের ব্যস্ততা থাকতে পারে, এই জন্য ক্লাসে অ্যাটেন্ডেন্স দিব না আমরা, এটা পরীক্ষার উপর নির্ভর করেই অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট করবো আর কি। ঠিক আছে স্যার আপনাদের অনলাইন যে কোর্সটা আছে এটার দাম কত, মানে কত, কোর্স ফিটা কত? অনলাইন কোর্স হচ্ছে মূলত ৮৫০০ টাকা, অর্থাৎ ৬ মাসের যে কোর্স, এর মধ্যে আমরা শীট বই এগুলো আমরা দিব, অর্থাৎ বুকলেট গুলো 10টা বুকলেট। আর এখানে যারা বেসিক কোর্স করছে এদের জন্য আমরা কোর্স ফি কম রাখবো, এটাই। প্রথম 50 জন তো টাকা ছাড়াই পাবে, এরপরে যারা থাকবে তাদের জন্য আমরা মিনিমাম 50% দিব। অর্থাৎ স্যার তার মানে আপনার টাকা আসবে, বুঝছেন? অর্থাৎ মূলত এখানে যারা থাকবে এদের জন্য মূলত মানে ১-২ হাজার টাকা কোর্স ফি আসবে। ঠিক আছে, বইয়ের মধ্যে ২ হাজার টাকা চলে যাবে, তাহলে পরীক্ষার ফি ক্লাস এগুলোর জন্য ১৮০০ থেকে ২ হাজার টাকা আসবে, বেশি টাকা আসবে না। কিন্তু বাইরে থেকে পরে যারা ভর্তি হবে এরা কিন্তু মিনিমাম একটা ভালো ফি দিতে হবে। না, একাধিক প্রশ্ন একসাথে, এই জন্য আমি প্রশ্ন বুঝি নাই। স্যার প্রথম 50 জনকে কি এক্সামের ভিত্তিতে দিবেন, মানে কোর্স ফিটার? হ্যাঁ হ্যাঁ, এক্সামের ভিত্তিতে, এর জন্য মনোযোগ দিয়ে এক্সামগুলো দেন। না স্যার, আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি, মানে ২০০০ টাকা দিয়ে আমরা কোর্সটা শুরু করব আর কি? জি হ্যাঁ হ্যাঁ। তো ওইটা দিলে স্যার আমরা বইগুলা পাবো? এগুলো ইনস্ট্রাকশন দেয়া হবে মূল কোর্সের, এগুলোতে প্রতিষ্ঠান থেকে কেউ একজন এসে কথা বলবে, আমি তো আসলে টিচার। ও আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ বলুন। আর কারো কোনো কোশ্চেন? আর না বলি, কোনো কোশ্চেন থাকলে পরে আমাকে করবেন, আমি নাম্বারও দিয়েছি, সবকিছু দিয়েছি। পরে একটা ক্লাস স্টুডেন্টরা যেহেতু অনলাইন ক্লাস, ওরা লাইন না পাইলে বিরক্ত হয়ে যাবে। স্যার আপনার নামটা কি আর নাম্বারটা স্যার এটা বললেন না স্যার? ওয়ার্ডস ইন আ সেন্টেন্স, এই জিনিসটা আমি আপনাদের সামনে উপস্থাপন করব। আচ্ছা, এখন আমার কি স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এখন আর কথা বলবেন না, এখন আমি পড়াশোনা শুরু করছি এবং এই জিনিসগুলো অনেক ইম্পর্টেন্ট। এবং এই যে বেসিক গুলো, এগুলো যত জানবেন তত ইংরেজি পড়া আপনার জন্য সহজ হয়ে যাবে। আচ্ছা দেখুন, সেন্টেন্স, এখান থেকে আমার কথা শুরু। কারণ আমি আজকের ক্লাসে সিলেবাস ব্যাখ্যা দেওয়ার সময় প্রথমেই বলে দিয়েছিলাম আমরা ইংরেজির যে বেসিক ব্যাকরণ এবং এখানে পজিশন অফ ওয়ার্ডস ইন এ সেন্টেন্স, এই জিনিসটা আমি দেখাবো। তাহলে একটা বাক্য দেখুন, একটা সেন্টেন্স গঠনের জন্য আমাদের যে গঠন, এই গঠন সম্পর্কে আমরা জানি সাবজেক্ট, ভার্ব। শাহজারুল ভাই আপনার মাইকটা মিউট করেন, আপনার জন্য কথা শুনতে পাচ্ছি না ঠিকভাবে। জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে সাবজেক্ট, ভার্ব, দেন অবজেক্ট, এই হচ্ছে আমাদের একটা ইউনিভার্সাল স্ট্রাকচার ফর এনি কাইন্ড অফ সেন্টেন্স। আচ্ছা, মনোযোগ দিয়ে শুনবেন কিভাবে বলছি কথাগুলো। আচ্ছা দেখুন, এখন যদি আমরা কোনো একটা সেন্টেন্স গঠন করতে যাই, তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, এই অবজেক্ট পজিশনে এখানে মনে করুন কমপ্লিমেন্ট আসবে, আবার এরপরে যা শব্দ আসবে তাকে আমরা মডিফায়ার বলবো, এবং এই যে বলার বিষয়গুলো, এই ব্যাপারগুলো, এই যে এখানে কমপ্লিমেন্ট এবং মডিফায়ার, এই কথাগুলো আমরা পরে জানবো। আমরা এখন বেসিক স্ট্রাকচার হিসেবে এই জিনিসটাকে রাখলাম। মনে করুন এই যে আমাদের সাবজেক্ট আছে, এই সাবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে। নাউনের পরিবর্তে প্রনাউন বসে, এই ব্যাপারটা বলবার দরকার নাই, কারণ আমরা জানি নাউনের পরিবর্তে যেখানে নাউন যায় সেখানে নাউন বসতে পারে। অনুরূপভাবে অবজেক্ট পজিশনেও আমরা বসাবো কি? নাউন। তাহলে সাবজেক্ট এবং অবজেক্ট পজিশনে যা বসবে তা কি হবে? নাউন হবে। আচ্ছা, কথাগুলো প্রথমে গতানুগতিক মনে হবে, কিন্তু যত আগাবো তত ইনফরমেশন কিভাবে আসছে আপনি জাস্ট ফলো মি, মাঝখানে কোনো প্রশ্নও করবেন না, একটু পরে আসবে। আচ্ছা, তাহলে সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হয়,
অবজেক্ট পজিশনে যা বসে তাও নাউন হয়, ভার্ব পজিশনে যা বসে তা ভার্ব হবেই। আর নাউনের জায়গায় প্রনাউন বসতে পারে, এই জন্য প্রনাউন কথাটা উল্লেখ করলাম না। যেমন আমি এক্সাম্পলটা দিচ্ছি খুব সহজ করে, আমি লিখলাম অনেস্টি, সেন্টেন্স স্পেলিংটা মিস্টেক আছে স্যার। বলেছি হ্যাঁ। তাহলে একটা সেন্টেন্স আমি লিখলাম অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এই সেন্টেন্সে আপনি দেখুন অনেস্টি শব্দটার নিচে আন্ডারলাইন দিলাম, বললাম এটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে আপনি বলবেন কি, যেহেতু এই শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট, সেহেতু অনেস্টি শব্দটা নাউন। কারণ আমরা সকলে জানি নাউন পজিশনে, সাবজেক্ট পজিশনে যা বসে, সাবজেক্ট পজিশনে যারা বসে তাদেরকে আমরা কি বলি, নাউন বলি। তাহলে এটা হবে নাউন। এইটুকু কথা আপনার কাছে খুব গতানুগতিক মনে হয়েছে এবং খুব জানা এবং পরিচিত কথা, কোনো নতুন কিছু পান নাই, কিন্তু একটু সামনে আগান, দেখেন এটা নাউন। আচ্ছা, এখন আমি আর একটা সেন্টেন্স লিখলাম, আমি লিখলাম মনে করেন ফ্রেইলটি দ্য নেম ইজ ওমেন, ঠিক আছে। আচ্ছা, এই ওমেনটা আমি সিঙ্গুলার লিখলাম। এই প্রশ্নটা আসছে 37তম বিসিএস, 37 বিসিএস, 37তম বিসিএস এই প্রশ্নটা এসেছিল এবং ওই প্রশ্নের মধ্যে বলা হয়েছিল এই যে ফ্রেইলটি শব্দটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে আপনি দেখতে পাচ্ছেন এখানে ফ্রেইলটি শব্দটা এখানে ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে, আর একটু আগে আমরা বললাম সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হবে, সুতরাং ফ্রেইলটি শব্দটা নাউন। আচ্ছা, এখন আসুন আমি লিখলাম মনে করুন আরেকটা শব্দ, আমি লিখলাম ডান্স। তাহলে ডান্স একটা, মনে করুন স্বাভাবিকভাবে যদি বলি ডান্স হচ্ছে একটা ক্রিয়া, ডান্স মানে নাচ করা। কিন্তু যদি আমি সেন্টেন্সটা বলি ডান্স ইজ আ ভার্ব, তাহলে এই সেন্টেন্স আপনি দেখতে পাচ্ছেন ডান্স শব্দটাকে যদি আমি আন্ডারলাইন করি, এই বাক্যের প্রেক্ষিতে ডান্স শব্দটা হয়ে গেল কি, নাউন। তার মানে বোঝা যাচ্ছে সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হবে, সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হবে, এবং সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হবে। এবার আসুন, বলেছিলাম অবজেক্ট পজিশনে যা বসে তাও নাউন হবে। তাহলে এবার প্রথম সেন্টেন্স আবার দেখি, ইজ শব্দটা এখানে ভার্ব। তাহলে এবার দেখুন দ্য বেস্ট পলিসি, যত সামনে আসবে তত কথা আসবে এবং কথাগুলো কিভাবে ক্লিয়ার করে আপনি দেখুন। দ্য বেস্ট পলিসি, তাহলে দ্য বেস্ট পলিসি এই অংশটা নিশ্চয়ই অবজেক্ট হয়েছে, যেহেতু অবজেক্ট সেহেতু সে নাউন হবে, তাহলে নাউন। আচ্ছা, তাহলে দ্য বেস্ট পলিসি এখানে একটি মাত্র শব্দ না হয়ে এখানে একগুচ্ছ শব্দ, তাহলে শব্দগুচ্ছ কথাটার ইংরেজি হচ্ছে ফ্রেজ। তাহলে আমি এখন লিখে দিলাম কি, এই জায়গায় দ্য বেস্ট পলিসি এই অংশটার পরিচয় হচ্ছে নাউন ফ্রেজ। তাহলে এখন হয়ে গেল নাউন ফ্রেজ। আচ্ছা, অনুরূপভাবে দ্বিতীয় সেন্টেন্সে, এই যে প্রথম সেন্টেন্সে পরীক্ষা এসেছিল ফ্রেইলটি দ্য নেম, পুরোটা আন্ডারলাইন করে দিলে তখন সেটা নাউন ফ্রেজ হতো। আর ওমেন একটা শব্দ, এটা নাউন। অনুরূপভাবে ইজ আবার এই অংশটাকে আমরা এখানে যেহেতু আ এবং ভার্ব আছে, সুতরাং এটাকে আমরা বলবো নাউন এবং ফ্রেজ, নাউন ফ্রেজ। তাহলে আমরা এই যে বক্তব্যটা আমি রাখলাম, এই বক্তব্যটাকে ডেভেলপ করার আগে আমি আরো একবার রিভাইজ করিয়ে দিচ্ছি। বলছি সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হবে, অবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হবে, এবং নাউন ছাড়া অন্য কিছু আসলেও তাকে নাউন হিসেবে বিবেচনা করব। ব্যাপারগুলো ক্লিয়ার করার জন্য আমরা একটু আরো এক্সাম্পলে যাই। দেখেন, আমি যদি বলি ডান্সিং অন দ্য স্টেজ ইজ আ, আমি লিখলাম কি ডিফিকাল্ট জব, একটা সেন্টেন্স লিখলাম ডান্সিং অন দ্য স্টেজ ইজ আ ডিফিকাল্ট জব। এই সেন্টেন্স আমি ডান্সিং শব্দটা আন্ডারলাইন করে দিলাম এবং বললাম এটা কোন পার্ট অফ স্পিচ। তাহলে আপনি আগে থেকেই জানেন সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হয়। এই বাক্যের মধ্যে ডান্সিং অন দ্য স্টেজ, এখানে ইজটা হচ্ছে ভার্ব, ইজ যেহেতু ভার্ব তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে ডান্সিং, এখানে স্টেজ কোনো ডান্স সাবজেক্ট না, এই জন্য আমরা এখানে বলবো কি, এটাকে বলবো কি নাউন। আচ্ছা, আমি যদি বলি স্যার ইজের পরে কি পুরোটাই অবজেক্ট? ইজের পরে পুরোটাই অবজেক্ট, আর ডিফিকাল্ট জব এটা আন্ডারলাইন করে দিলাম, এবং আন্ডারলাইন যেহেতু করলাম তাহলে ইজ ভার্বের অবজেক্ট হিসেবে এটাকে আমরা নাউন বললাম, এবং এক গুচ্ছ শব্দ হিসেবে এটাকে আমরা বললাম নাউন ফ্রেজ। আচ্ছা, আমি এক্সাম্পল আরো আনি, অনেক কথা আছে, জাস্ট যত সামনে আসবে তত কথা আসবে, আমি জাস্ট শুনুন। তাহলে আমি লিখলাম কি দ্য পিপল অন দ্য রোড, লিখলাম কি ওয়ান্টস টু লিভ দ্য কান্ট্রি। ওয়ান্টস না হয়ে আমরা এখানে লিখবো ওয়ান্ট, কারণ এখানে প্লুরাল। আচ্ছা, তাহলে এই সেন্টেন্সে আপনি দেখতে পাচ্ছেন ওয়ান্ট শব্দটা একটা হচ্ছে ভার্ব। এখন দেখেন টু লিভ দ্য কান্ট্রি এই অংশটা আন্ডারলাইন দিলাম। তাহলে আপনি জানেন একটা সেন্টেন্সের সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হয়। তাহলে দ্য পিপল অন দ্য রোড এই পুরো অংশটা আন্ডারলাইন করে দিলাম।
তাহলে পুরো অংশটা যেহেতু সাবজেক্ট সুতরাং তারা নাউন হবে, এবং তারা যেহেতু একগুচ্ছ শব্দ এই জন্য তারা নাউন ফ্রেজ হবে। ওয়ান ভার্ব টু লিভ দ্য কান্ট্রি, পুরো অংশটা মিলে অবজেক্ট, যেহেতু অবজেক্ট সুতরাং তারা নাউন হবে, এবং যেহেতু একগুচ্ছ শব্দ সুতরাং নাউন ফ্রেজ হবে। গেল। স্যার একগুচ্ছ শব্দ বলতে কি বোঝাচ্ছেন? মানে জি আপনি কি বলেছেন একগুচ্ছ না শব্দ? হ্যাঁ এই দেখেন, হ্যাঁ টু লিভ দ্য কান্ট্রি। এবার আমি বুঝাবো ব্যাপারগুলো, আমি জাস্ট আগে একটু শুনুন। আমি এই যে জিনিসগুলোকে টার্ম করে রাখলাম, আমি যখন একটা জায়গায় পৌঁছাবো তখন জিনিসগুলো ক্লারিফাই করবো। যেমন ফ্রেজ আমি জাস্ট বললাম, কিন্তু ফ্রেজ কি সেটা আমি একটু করে বোঝাচ্ছি। দেখুন আমি যদি বলি হোয়াট শি সেজ ইজ নট ক্লিয়ার টু মি, একটা বাক্য লিখলাম। এই বাক্যটাতে আমি ইজকে যদি ভার্ব ধরি, ইজ ভার্ব, তাহলে আমি লিখলাম হোয়াট শি সেজ, এই পুরো অংশটাকে আমি আন্ডারলাইন করে দিলাম, এবং তাহলে বোঝা যাচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট হচ্ছে হোয়াট শি সেজ। আর আপনি জানেন সাবজেক্ট পজিশনে যা বসে তার একটাই নাম, সেটা হচ্ছে নাউন, এটা নাউন। এখন হোয়াট শি সেজ এই পুরো অংশটা একগুচ্ছ শব্দ একটা ফ্রেজ। দ্য পিপল অন দ্য রোড একগুচ্ছ শব্দ, আ গ্রুপ অফ ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। টু লিভ দ্য কান্ট্রি, আ গ্রুপ অফ ওয়ার্ড, এটা একটা ফ্রেজ। কিন্তু হোয়াট শি সেজ এই পুরো অংশটাকে আমরা ফ্রেজ বলবো না, এটাকে আমরা বলবো ক্লজ। তাহলে এটার নাম ক্লজ, আবার ওটার নাম ফ্রেজ। ঘটনা কি? এখানে দেখেন শি সাবজেক্ট, সে ভার্ব, অর্থাৎ এই গুচ্ছ এই শব্দগুচ্ছের ভেতরে আলাদা একটা সাবজেক্ট এবং ভার্ব আছে। কিন্তু এখানে দেখেন লিভ ভার্ব, কিন্তু কোনো সাবজেক্ট আছে এরকম নাই, এবং এখানে টু আছে, টু লিভ এটা ইনফিনিটিভ, এটা নন ফাইনাইট ভার্ব। আবার দেখেন দ্য পিপল সাবজেক্ট যদি হয় এখানে কোনো ভার্ব নাই। অনুভাবে দেখেন আর ডিফিকাল্ট জব, এখানে কোনো ভার্ব নাই। অনুভাবে দেখেন দ্য বেস্ট পলিসি, এখানে কোনো ভার্ব নেই। তাহলে দ্য পিপল অন দ্য রুট, এখানে মাঝখানে কোনো ভার্ব নেই। টু লিভ দ্য কান্ট্রি, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। আর ডিফিকাল্ট জব, এখানে কোনো ফাইনাইট ভার্ব নেই। কিন্তু এরা সবাই শব্দগুচ্ছ। তাহলে শব্দগুচ্ছ পেয়েছি দুই ধরনের, এক ধরনের, কিন্তু এখানে একগুচ্ছ শব্দ বা শব্দগুচ্ছ, এখানে এটাতে আছে সাবজেক্ট এবং ভার্ব, আর বাকিগুলোতে তেমনটা ছিল না। এই জন্য ওই শব্দগুচ্ছগুলোর নাম ছিল ফ্রেজ, 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 কিন্তু এই বিষয়টার নাম হয়ে গেল কি ক্লজ। আমি বুঝতে পারছি? আচ্ছা এবার দেখেন, এখন একগুচ্ছ বলতে অনেকগুলো শব্দ মিলে বোঝায়, এটাই স্যার একগুচ্ছ শব্দ। না স্যার এখন যদি স্যার ভার্ব সহ আন্ডারলাইন করা থাকে তাহলে কি হবে স্যার? আমি বলবো, প্রশ্ন করবেন, প্রশ্নও নিব, কিন্তু আমার কথা শেষ হয়নি এখনই। আমি কি বুঝাচ্ছি আমি আমার জায়গায় পৌঁছাই নাই। লেট মি ফিনিশ। প্রশ্ন করবার সময় আপনি মনে মনে কোনোভাবে মনে হয় এটা কঠিন হয়ে যাচ্ছে, এই প্রশ্ন স্যার না করি এরকম ভাইবেন না। আপনি ইচ্ছা মতো প্রশ্ন করবেন। এখানে আমি আপনাকে শিখাবো, আমি আপনাকে দেখাবো, শিখাবো মানে অনেক জ্ঞানী মানুষ এরকম না, আমি আপনাকে এই ব্যাপারটা দেখাবো হাউ দ্য গ্রামাটিক্যাল স্ট্রাকচারস ফাংশন, কিভাবে কাজ করে। গ্রামারটাকে মুখস্থ করতে আমি আপনাকে দিব না, আমি আপনাকে বুঝিয়ে দিব কেন এমনটা হয়। প্রতিটা গ্রামারের সবগুলো স্ট্রাকচারের কেন হয় কথার উত্তর আছে আমার কাছে। সবগুলো পয়েন্টে আমি কেন হয় ব্যাপারটা বুঝিয়ে দেবো, এবং এই কারণে এটা এমন হচ্ছে সেট করে দিব, এই কারণে এটা এরকম। হ্যাঁ এবার আসুন, তাহলে আমরা যে ব্যাপারগুলো দেখলাম, তাহলে আমি যদি বলি মনে করেন টু রাইট এন্ড, আমি লিখলাম কি আ গুড আর্টিকেল ইন অ্যান ইন্টারন্যাশনাল ডেইলি ইজ কোয়াইট ডিফিকাল্ট জব, একটা বাক্য লিখলাম। আমি আস্তে আস্তে লম্বা বাক্যের দিকে যাচ্ছি। তাহলে দেখুন এই যে লম্বা একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে টু রাইট আ গুড আর্টিকেল ইন অ্যান ইন্টারন্যাশনাল ডেইলি ইজ, এখানে আমি লিখলাম কি ইজ, একটা ভার্ব। তাহলে ইজ এখানে যদি ভার্ব হয়, তাহলে দেখুন টু রাইট আ গুড আর্টিকেল ইন অ্যান ইন্টারন্যাশনাল ডেইলি, একটি আন্তর্জাতিক সংবাদপত্রে একটি ভালো আর্টিকেল লিখাটা। তাহলে পরে পুরো বক্তব্যটা ইজ ভার্বের সাবজেক্ট, যেহেতু ইজ ভার্বের সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট সেহেতু সে নাউন, কারণ আমরা জানি সাবজেক্ট পজিশনে যা বসে তা নাউন হয়, এবং এখানে গুচ্ছ শব্দ, এবং এই শব্দগুচ্ছের মধ্যে এই শব্দগুচ্ছের মধ্যে কোনো ভার্ব নেই, এই জন্য এটার নাম নাউন ফ্রেজ। এটার নাম কি? নাউন ফ্রেজ। তাহলে এখানে একটা বসালাম, তাহলে কোয়াইট ডিফিকাল্ট জব, তাহলে এখানে এই অংশটা এটা আন্ডারলাইন করে দিলে এটা ইজ ভার্বের অবজেক্ট, ইজ ভার্বের অবজেক্ট, এবং যেহেতু অবজেক্ট সেহেতু সে নাউন, এবং এটা একগুচ্ছ শব্দ হিসেবে এটার নাম নাউন ফ্রেজ। এই হচ্ছে কথা। এবার আসুন আমি আপনাকে বুঝাই। তাহলে বলুন, সাবজেক্ট পজিশনে যা বসে তা কি হয়? নাউন হয়। অবজেক্ট পজিশনে যা বসে তা কি হয়? নাউন হয়।
দেখুন এবার সাবজেক্ট পজিশনে যা বসে তা কি হবে, নাউন হবে। এখন এই যে অনেস্টি শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে এবং তার নাম নাউন হয়েছে, বুঝতে কোনো কষ্ট হয় নাই, কারণ অনেস্টি শব্দটা আসলে আদতে অ্যাকচুয়ালি ন্যাচারালি জেনুইনলি সে কি, নাউন। ফ্রেইলটি শব্দটা নাউন, কোনো কনফিউশন নাই, সে অ্যাকচুয়ালি গঠনগতভাবে অর্থগতভাবে সে নাউন। আচ্ছা, কিন্তু ডান্স শব্দটা নাউন হয়েছে, কিন্তু এই ডান্স শব্দটা গঠনগতভাবে অর্থগতভাবে সে নাউন না, কারণ ডান্স মানে নাচ করা, যদিও তাকে আমরা নাচ বা নৃত্য অর্থে ব্যবহার করি, কিন্তু ডান্স যে ভার্ব, এটা ভার্ব হিসেবে আমরা ছোটবেলা থেকে তাকে চিনি এবং গঠনগতভাবে সে নাউন না, কিন্তু এখানে সে নাউন হয়েছে বিকজ অফ বিং সাবজেক্ট, বিকজ অফ বিং সাবজেক্ট, যেহেতু সে সাবজেক্ট হয়েছে তাই সে নাউন হয়েছে। আবারও বলছি, সাবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে। অনেস্টি গঠনগতভাবে নাউন ছিল, সাবজেক্ট হয়েছে, নাউন হয়েছে। ফ্রেইলিটি গঠনগতভাবে নাউন ছিল, সাবজেক্ট পজিশনে বসছে, নাউন হয়েছে। কিন্তু ডান্স গঠনগতভাবে অর্থগতভাবে নাউন ছিল না, কিন্তু শুধুমাত্র ইজ ভার্বের সাবজেক্ট হওয়ার কারণে সে তাকে আমরা নাউন বলছি। অনুরূপভাবে দ্য পিপল অন দ্য রুট, এই যে এখানে পুরো অংশটাকে আমরা নাউন বলছি, কিন্তু এখানে সবগুলো তো নাউন না। দির একটা পরিচয়, অনার একটা পরিচয়, দির একটা পরিচয়, রুডের একটা পরিচয়, এখানে কিন্তু পুরো অংশটার পরিচয় হচ্ছে নাউন। এবার কথাটা হচ্ছে এই, দেখুন এই কথাটা বললে অনেকের অনেক প্রশ্নের উত্তর একসাথে চলে আসবে। তাহলে একটা বাক্য গঠনের জন্য প্রথমে দরকার সাবজেক্ট হওয়া, সাবজেক্ট হওয়াটা একটা নাউনের কাজ। তাহলে এই নাউন একটা কাজ সম্পাদন করবে, যেমন অনেস্টি শব্দটা ইজ ভার্বের সাবজেক্ট হয়েছে, একটি শব্দ এই সাবজেক্ট হওয়ার কাজটা সম্পাদন করেছে। এবার দ্য পিপল অন দ্য রুট, এই বাক্যে এই পুরো একটা দ্য পিপল অন দ্য রুট পুরো অংশটা এই নাউনের কাজটাই করেছে, সাবজেক্ট হওয়া নাউনের কাজটাই সে করেছে, এবং এই নাউনের কাজটা তারা করেছে দলবদ্ধভাবে সবগুলো শব্দ মিলে একটি শব্দের কাজটা সম্পাদন করেছে বলে তাকে আমরা নাউন ফ্রেজ বলছি। তাহলে ফ্রেজ মানে হচ্ছে a group of word acting as a single part of speech, a group of word acting doing as a single part of speech। দেখি প্রশ্ন করেন, তাহলে ফ্রেজ কি জিনিস আমাকে বলেন। A group of words. Sir, a group of word which act like a single part of speech. Exactly, অর্থাৎ ফ্রেজ মানে হচ্ছে শব্দগুচ্ছ। বাক্য থেকে যে কোনো একটা শব্দ বা কয়েকটা শব্দ আন্দাজি নিয়ে নিলে পরে তাকে আমরা ফ্রেজ বলবো না। ফ্রেজ হবার জন্য কন্ডিশন হচ্ছে একগুচ্ছ শব্দ যদি নির্দিষ্ট একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। নির্দিষ্ট একগুচ্ছ শব্দ যখন ভার্বের মতো কাজ করবে তখন তাকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। দেখি আবারও স্ক্রিনে যাই, যেমন আমি যদি বলি they have been dancing on the stage since morning, বাক্য লিখলাম। এই বাক্যের মধ্যে এই যে লিখলাম they have been, এখন দেখেন have been dancing একগুচ্ছ শব্দ। তাহলে এই একগুচ্ছ শব্দ এখানে they যদি সাবজেক্ট হয়, have been dancing পুরোটা মিলে ভার্ব, তাহলে একগুচ্ছ শব্দ এখানে ভার্বের কাজ করছে। যেহেতু একগুচ্ছ শব্দ কয়েকটা শব্দ মিলে এই ভার্ব মানে একটা শব্দের মতো কাজ করছে, এই জন্য এটার নাম ভার্বের মতো কাজ করছে বলে এটার নাম ভার্ব ফ্রেজ। এটার নাম কি ফ্রেজ? ভার্ব ফ্রেজ। তাহলে এভাবে একগুচ্ছ শব্দ আরো একটা এক্সাম্পল দেখাই। আমি যদি বলি দা রিটায়ার্ড প্রফেসর, আমি বললাম দা স্কিলড and retired professor Mr. Korim is coming. একটা বাক্য লিখলাম, কি লিখলাম? The skilled and retired professor Mr. Korim is coming। এই বাক্যটাতে এখানে একটা কমা দিলাম। এই বাক্যটাতে দেখা যাচ্ছে the Mr. Korim হচ্ছে সাবজেক্ট, is হচ্ছে ভার্ব, is coming হচ্ছে ভার্ব, Mr. Korim হচ্ছে সাবজেক্ট, is coming হচ্ছে ভার্ব। এখন দেখুন the skilled and retired professor, এই পুরা অংশটা মিস্টার করিম সম্পর্কে তথ্য দিচ্ছে। তাহলে আমরা জানি
মিস্টার করিম হচ্ছে ইজ ভার্বের সাবজেক্ট, যেহেতু সাবজেক্ট সেহেতু সে নাউন। এই নাউন সম্পর্কে যে তথ্য দেয় তাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সুতরাং দা স্কিলড রিটায়ার্ড প্রফেসর এই পুরো বক্তব্যটা হচ্ছে অ্যাডজেক্টিভ। এবং এখানে দা স্কিলড এন্ড রিটায়ার্ড সবগুলো শব্দ মিলে একগুচ্ছ শব্দ, একগুচ্ছ শব্দকে ইংরেজিতে বলা হয় ফ্রেজ। সুতরাং এটার নাম অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটার নাম কি ফ্রেজ? অ্যাডজেক্টিভ ফ্রেজ। অনুরূপভাবে দেখেন, আমি যদি বলি she speaks লিখলাম কি politely, then silently, and লিখলাম কি lovingly। লিখলাম কি she হচ্ছে সাবজেক্ট, she হচ্ছে কি সাবজেক্ট, স্পিক হচ্ছে কি ভার্ব, তারপরে পোলাইটলি, সাইলেন্টলি এন্ড লাভিংলি সবগুলো শব্দ আন্ডারলাইন করে দিলাম একসাথে। তাহলে পরে এখানে যদি সি যদি সাবজেক্ট হয়, সি যদি সাবজেক্ট হয়, স্পিক হচ্ছে ভার্ব, তাহলে আমরা জানি ভার্ব সম্পর্কে যে এক্সট্রা তথ্য দিয়ে ভার্বকে যে মডিফাই করে সে হচ্ছে অ্যাডভার্ব। তাহলে পুরো অংশটা অ্যাডভার্ব। তাহলে এখানে একটা শব্দ না একগুচ্ছ শব্দ, অনেকগুলো শব্দ একসাথে আসছে, এই জন্য এটার নাম ফ্রেজ। তাহলে এটা অ্যাডভার্ব ফ্রেজ। অর্থাৎ ফ্রেজ হচ্ছে এমন জিনিস যা নির্দিষ্ট একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। বলুন, ফ্রেজ হচ্ছে এমন বিষয় যা কার মতো কাজ করবে? নির্দিষ্ট একটি পার্ট অফ স্পিচের মতো কাজ করবে। যার মতো কাজ করবে তার নামেই তার পরিচয়টা হবে। যার মতো কাজ করবে তার নামেই তার কি হবে? পরিচয়টা হবে। একগুচ্ছ শব্দ যখন নাউনের মতো কাজ করে তখন তাকে আমরা নাউন ফ্রেজ বলবো। একগুচ্ছ শব্দ ভার্বের মতো কাজ করলে তাকে আমরা ভার্ব ফ্রেজ বলবো। অ্যাডজেক্টিভের মতো কাজ করলে অ্যাডজেক্টিভ ফ্রেজ বলবো। প্রেপোজিশনের মতো কাজ করলে প্রেপোজিশনাল ফ্রেজ বলবো। এভাবে ইন্টারজেকশনের মতো কাজ করলে ইন্টারজেকশন ফ্রেজ বলবো। তাহলে ফ্রেজ কয় প্রকার? পার্টস অফ স্পিচ 8 প্রকার। ফ্রেজ 8 প্রকার হওয়ার কথা, কিন্তু আপনি দেখবেন কোন ফ্রেজ কিন্তু প্রোনাউনের মতো কাজ করে না। এই জন্য তাকে আমরা বলি ফ্রেজ 7 প্রকার। ফ্রেজ কয় প্রকার? 7 প্রকার। এবার কোনো প্রশ্ন থাকলে করেন, আমি আমার যে কথা বলতে চাচ্ছিলাম ওইদিকে যাব। আমি জাস্ট মাঝখানে একটু ফ্রেজ নিয়ে কথা বলেছি, জাস্ট ফ্রেজ যে বললাম এটা ক্লিয়ার করার জন্য। আসসালামু আলাইকুম স্যার। তাহলে কি স্যার আমরা ভার্বকে স্যার জেরান্ড ফ্রেজ বলতে পারি? না, ভার্বকে জেরান্ড ফ্রেজ বলতে পারি না, এইটুকু উত্তর। আনতে অত কিছু এখনো আলোচনা করি না, এটা তো বেসিক ক্লাস। হ্যাঁ স্যার অ্যান্টিসিডেন্ট কি? হ্যাঁ বলুন। স্যার কি যে অ্যান্টিসিডেন্ট কি সব সময় অ্যাডজেক্টিভের মতো কাজ করবে? অ্যান্টিসিডেন্ট তো অন্য জিনিস। অ্যান্টিসিডেন্ট হচ্ছে প্রোনাউনের পূর্বে উল্লেখিত শব্দ। প্রোনাউনের পূর্বে উল্লেখিত শব্দ ওটা অ্যাডজেক্টিভের মতো কাজ করবে না। ওটা একটা নাউন হবে অথবা প্রোনাউন হবে। অ্যান্টিসিডেন্ট অ্যাডজেক্টিভ হবে না। এটাই উত্তর। স্যার স্যার অবজেক্ট যদি সবসময় নাউন হয় তাহলে স্যার কমপ্লিমেন্ট হয় কিভাবে স্যার? হ্যাঁ, এই কথাগুলো বোঝানো উচিত। এখন দেখেন, আমি যদি বলি আমি লিখলাম, মনোযোগ দিয়ে শুনবেন, আমি লিখলাম ফাহিম ওয়াচ টিভি, একটা বাক্য দেখা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, তাহলে ফাহিম ওয়াচেস টিভি। আবার লিখলাম ফাহিম লুকস স্মার্ট। ঠিক আছে, দুটো বাক্য লিখলাম। এখানে দেখুন প্রথম বাক্যে যিনি ফাহিম তিনি টিভি নয়, এই জন্য এই শব্দটা হচ্ছে অবজেক্ট। এই শব্দটা হচ্ছে কি? অবজেক্ট। কিন্তু দ্বিতীয় সেন্টেন্সে যিনি ফাহিম, আমার নাম ফাহিম স্যার। জি, আমার নাম ফাহিম। জি, গুড, মিরাকেল হয়ে গেছে। হ্যাঁ, কমপ্লিমেন্ট। আচ্ছা দেখুন, মনোযোগ দিয়ে শুনেন, আমি কথাগুলো লম্বা করবো না কারণ আজকে তো বেসিক ক্লাস, আমি তো জিনিসগুলো পড়াবো সবগুলো। আমি তো আজকে কোনো কিছু স্পেসিফিক পড়াচ্ছি না, জাস্ট একটু ইঙ্গিত দিচ্ছি। দেখুন, ফাহিম হচ্ছে কি? সাবজেক্ট। টিভি হচ্ছে অবজেক্ট। কারণ যিনি ফাহিম তিনি টিভি নয়। এবং এইরকম যখন হয় তখন এখানে যে অবজেক্টটা আসবে এই অবজেক্টটা নাউন হতে হবে। কিন্তু যিনি ফাহিম তিনি স্মার্ট, কারণ ফাহিম যিনি স্মার্টকে ফাহিমকে আলাদা করা যাবে না। যিনি ফাহিম তিনি স্মার্ট, মূলত ফাহিমের একটা মডিফায়ারের মতো ভূমিকা রাখে এটা। সুতরাং এটার নাম কমপ্লিমেন্ট। আর কমপ্লিমেন্ট ওটা নাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে। নাউন হইতে পারে, অ্যাডজেক্টিভ হইতে পারে। যেমন আমি যদি বলি ফাহিম ইজ আ স্টুডেন্ট, আবার লিখলাম ফাহিম ইজ
লিখলাম কি পপুলার। আচ্ছা, এই যে নিচে দুটো সেন্টেন্স আবার দেখেন, আমি এখানে লিখলাম প্রথম সেন্টেন্স আপনি দেখেন এটা কমপ্লিমেন্ট, হ্যাঁ কমপ্লিমেন্ট। দ্বিতীয় সেন্টেন্সে কি, এটাও কমপ্লিমেন্ট, কমপ্লিমেন্ট। কারণ কি, যিনি ফাহিম তিনি স্টুডেন্ট, সুতরাং কমপ্লিমেন্ট। কারণ আমি বলেছিলাম সাবজেক্ট এবং অবজেক্ট একই হলে তার নাম কমপ্লিমেন্ট। আবার দেখেন যিনি ফাহিম তিনি পপুলার, তাহলে এটা অ্যাডজেক্টিভ হয়েছে, এটা কমপ্লিমেন্ট। এটা নাউন হয়েছে, এটাও কমপ্লিমেন্ট। অর্থাৎ বুঝাতে চাচ্ছি যখন কমপ্লিমেন্ট হবে তখন এই যে এরকম নাউন আসতে পারে, বেশিরভাগ সময় অ্যাডজেক্টিভ হবে, কিন্তু যখন অবজেক্ট হয় তখন সে নাউন হবে। এবার বুঝতে পারছি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন? জি স্যার। তাহলে আমরা একটু লেকচার শিটে যাব। আমি জাস্ট একটু বেসিক জিনিস দেখালাম। একটা সেন্টেন্স গঠনের জন্য সাবজেক্ট পজিশনে যা বসবে তা নাউন হবে, অবজেক্ট পজিশনে যা বসবে তাও কি হবে, নাউন হবে। আমি আপনাদেরকে একটা লেকচার শিট দিয়েছি, যারা লেকচার শিট ডাউনলোড করতে পারেন নাই অবশ্যই লেকচার শিট ডাউনলোড করে নেবেন। আমাদের এই যে লেকচার শিট এটা পড়বেন এবং কি কি পড়বেন কালকে পরীক্ষার জন্য এগুলো আমরা একটু ইঙ্গিত দিচ্ছি। দেখেন আমাদের এই যে লেকচার শিট, এখানে এই যে ব্যাপারগুলো এগুলো নিয়ে একটু করে আমি যে আলোচনাটা করলাম, এই যে দেখেন সাবজেক্ট, তারপরে হচ্ছে ভার্ব, তারপরে অবজেক্ট অবলিক কমপ্লিমেন্ট, তারপরে মডিফায়ার এবং কোথায় কিভাবে বসবে কোনটা কি জিনিস, এগুলো নিয়ে একেবারে সাদা বাংলা জিনিসগুলো ক্লারিফাই করা হয়েছে। তারপরে নাউন নিয়ে কিছু আলোচনা আছে, নাউনের আলোচনাগুলো একটু দেখবেন। তারপরে বিশেষ করে নাম্বার এবং জেন্ডার, নাম্বার এবং জেন্ডার এগুলো আলাদা করে যখন মূল ক্লাস শুরু হবে তখন ধারাবাহিকভাবে আমরা ক্লাসগুলো করাবো। তারপরে এখানে আরেকটা জিনিস দেখবেন, এখানে এই লেকচার শিটের শেষ দিকে আপনারা অবশ্যই যে জিনিসটা দেখবেন সেটা হচ্ছে এটা, দেখেন সেম ওয়ার্ড ইউজড এট ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। একই শব্দ ভিন্ন ভিন্ন পার্ট অফ স্পিচ হিসেবে ব্যবহার হচ্ছে। যেমন দেখুন অ্যাবাউট, এটা একটা প্রিপোজিশন, অ্যাবাউট একটা শব্দ। যেমন আমি যদি বলি হি ইজ ওয়াকিং অ্যাবাউট, এখানে অ্যাবাউট শব্দটা ওয়াকিং শব্দকে মডিফাই করছে, এই জন্য সে অ্যাডভার্ব। একটু করে আমাকে একটু 1 সেকেন্ড সময় দেন, আমি ওয়ার্ড ফাইলটা খুলি, নাহলে যেন আমি লিখে দেখাইতে পারি। হ্যাঁ ওয়ার্ড ফাইলটা খুললাম। এবার এই জায়গাটা মজাও পাবেন, আবার অবশ্যই পড়বেন, কারণ কোন কোন জায়গা থেকে প্রশ্ন করা হবে সেটা অবশ্যই আমি একটু ইঙ্গিত দিচ্ছি। তাহলে চলছে কি চলছে না কিছু বোঝা যাচ্ছে না, দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা আচ্ছা সরি আমি এটা উল্টা। এখন দেখুন প্রথম সেন্টেন্সে ভালোভাবে শুনবেন, এখানে অনেক কথা একসাথে সহজে চলে আসবে। হি হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, ওয়াকিং হচ্ছে পুরোটা মিলে ভার্ব। তাহলে অ্যাবাউট শব্দটা এখানে ইজ ওয়াকিং সম্পর্কে তথ্য দিচ্ছে, ভার্ব সম্পর্কে যে তথ্য দিচ্ছে অ্যাডভার্ব, সুতরাং এখানে অ্যাবাউট শব্দ ব্যবহার হয়েছে অ্যাডভার্ব হিসাবে। এবার দেখেন দেয়ার ইজ সামথিং অ্যাবাউট হিম, তাহলে প্রেপোজিশন এই যে হিম শব্দটাকে এই অংশের সাথে সংযুক্ত করার জন্য এখানে অ্যাবাউট শব্দটা বসছে, এই জন্য অ্যাবাউট শব্দটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে আমাদের এই যে পার্টস অফ স্পিচ, নাউন হচ্ছে সাবজেক্ট হবে, অনুরূপভাবে প্রনাউন হচ্ছে নাউনের জায়গায় বসবে। হ্যাঁ মন দিয়ে শুনবেন। এরপর হচ্ছে ভার্ব জায়গায় বসবে। এবার আসেন আমাদের কাছে ইংরেজিতে দুইটি শব্দ আছে মডিফায়ার হিসেবে ব্যবহার হয়, একটি হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে অ্যাডভার্ব। হ্যাঁ আচ্ছা, একটি হচ্ছে অ্যাডজেক্টিভ আর একটি হচ্ছে কি অ্যাডভার্ব। আমি একটু কেউ একজন জয়েন করবার জন্য আসছে, তাকে জয়েন করানোর জন্য। আচ্ছা এখন আসুন, কোথায় আসলাম, এটাই না আমাদের। আচ্ছা দেখেন একটা অ্যাডজেক্টিভ আর একটা হচ্ছে অ্যাডভার্ব। দেখেন অ্যাডজেক্টিভ মডিফাই করবে নাউনকে, অ্যাডভার্ব মডিফাই করবে কাকে, ভার্বকে, অ্যাডজেক্টিভকে আর একটি অ্যাডভার্বকে। হ্যাঁ তারপরে প্লাস আদার্স। অর্থাৎ একটা অ্যাডভার্ব কিন্তু নাউন প্রোনাউন ছাড়া যে কোনো শব্দকে মডিফাই করতে পারে। আবার তাহলে অ্যাডজেক্টিভ হচ্ছে মডিফায়ার, অ্যাডভার্ব হচ্ছে মডিফায়ার। অ্যাডজেক্টিভ মডিফাই করে নাউন প্রোনাউনকে, অ্যাডভার্ব মডিফাই করে নাউন প্রোনাউন ছাড়া বাকি সবকে। ঠিক আছে, আমি জাস্ট একটু করে বলবো, এই কথার মধ্যে অনেক কথা থাকবে। দেখেন এরপরে হচ্ছে প্রেপোজিশনের একটাই কাজ, সেটা হচ্ছে নাউনের আগে বসে নাউনকে সংযুক্ত করা। এরপরে হচ্ছে কনজাংশন, একেবারে বেসিক কথা আর কি এগুলা। হ্যাঁ কনজাংশন
কনজাংশন যুক্ত করবে দুইটি সেন্টেন্সকে, দুইটি ক্লজকে। হ্যাঁ, ইন্টারজেকশন বলার দরকার নেই, ইন্টারজেকশন বাক্যের শুরুতে বসে না। তাহলে দেখেন একটি অ্যাডভার্ব, আমি যদি বলি রোলিং স্টোন, তাহলে এখানে মন দিয়ে শুনবেন, এখানে রোলিংটা কি? অ্যাডজেক্টিভ, কারণ স্টোনকে মডিফাই করছে। আমি যদি বলি ব্রোকেন হার্ট, তাহলে এখানে ব্রোকেনটা কি? অ্যাডজেক্টিভ, কারণ হার্ট নাউনকে মডিফাই করছে। আচ্ছা, আমি যদি বলি গোল্ডেন কালার, তাহলে এখানে গোল্ডেনটা কাকে মডিফাই করছে? কালারকে মডিফাই করছে। আচ্ছা, আমি যদি বলি ঢাকা কলেজ, তাহলে এখানে ঢাকা শব্দটা নিজে একটা নাউন, অথচ এখানে ঢাকা শব্দটা অ্যাডজেক্টিভ হয়েছে কারণ সে কলেজকে মডিফাই করছে। আমি কি বোঝাতে চাচ্ছি? আমি জাস্ট 2টা মিনিট যাক, একটু ধৈর্য ধরুন, 2টা মিনিট আমি কি বোঝাতে চাচ্ছি দুইটি জিনিসের মধ্যে ক্লিয়ার করে দেবো, অর্থাৎ যে জায়গাটাতে কনফিউশন সৃষ্টি হয় ওই জায়গাটা ক্লিয়ার করবো। আচ্ছা, এবার আমি লিখলাম মনে করেন ফার্স্টে বোলার, তাহলে এখানে দেখা যাচ্ছে বোলার শব্দটা নাউন, তাহলে ফার্স্ট শব্দটা কি? অ্যাডজেক্টিভ। তাহলে দেখা যাচ্ছে এই যে ব্যাপারটা, একটা অ্যাডজেক্টিভ কি করে? একটা অ্যাডজেক্টিভ নাউনের শুরুতে এসে নাউনকে মডিফাই করে, নাউনকে মডিফাই করার জন্য যেই আসুক না কেন, রোলিং, ব্রোকেন, গোল্ডেন, ঢাকা, পাস্ট একটা অ্যাডভার্ব নাউনকে মডিফাই করার কারণে অ্যাডজেক্টিভ হয়েছে। ঢাকা একটা নাউন, কলেজকে মডিফাই করার কারণে সে অ্যাডজেক্টিভ হয়ে গেছে। এবং এই যে শব্দগুলো ব্রোকেন, রোলিং, এরা কিন্তু ভার্ব থেকে গঠিত হয়েছে। তাহলে এই যে শব্দগুলো এখানে অ্যাডজেক্টিভ হয়ে গেছে, যেহেতু একটা অ্যাডজেক্টিভের কাজ হচ্ছে নাউনকে মডিফাই করা। অনুরূপভাবে আমি যদি বলি কাম অন, তাহলে দেখেন কাম মানে আসা, কিন্তু অন শব্দটা এখানে কামকে মডিফাই করছে, এই জন্য সে অ্যাডভার্ব। আমি যদি বলি আউট অফ, তাহলে দেখেন আসলে সমস্যাটা কার বুঝতে পারছি না। হ্যাঁ, তাহলে দেখেন নেটওয়ার্কের সমস্যা না স্যারের নেটওয়ার্কের সমস্যা, কিছু বোঝা যাচ্ছে না। কেউ রিপ্লাই দেন তো। আপনি নেটওয়ার্ক সমস্যা ভাই, আপনার নেটওয়ার্ক সমস্যা। স্যার কন্টিনিউ করেন। হ্যাঁ, আচ্ছা দেখেন, এই দেখেন কাম অন, তাহলে কাম হচ্ছে ভার্ব, অন মডিফাই করছে ভার্বকে, সুতরাং এটা হবে অ্যাডভার্ব। এই দেখেন আউট অফ, আউট একটা প্রিপোজিশন, সুতরাং এটাকে মডিফাই করছে অফ শব্দটা, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। অনুরূপভাবে দেখেন আমি লিখলাম সো দ্যাট, এখানে যদি আমি সো শব্দটা আন্ডারলাইন করি, তাহলে সো শব্দটা মডিফাই করছে একটা কনজাংশনকে, দ্যাট একটা কনজাংশন, সুতরাং এটা একটা অ্যাডভার্ব। হ্যাঁ, এভাবে দেখেন একটা প্রিপোজিশনকে, মানে একটা ভার্বকে, একটা প্রিপোজিশনকে, একটা কনজাংশনকে মডিফাই করার কাজটা করছে একটা অ্যাডভার্ব। অনুরূপভাবে মনে করেন আমি যদি বলি স্লোলি, তাহলে এই দেখেন স্লোলি শব্দটা সে ভার্বকে মডিফাই করছে, এই জন্য এখানে সে অ্যাডভার্ব। অর্থাৎ একটা অ্যাডভার্ব হচ্ছে নাউন প্রোনাউন ছাড়া সকলকে মডিফাই করবে, আর একটা অ্যাডজেক্টিভ হচ্ছে নাউন প্রোনাউনকে মডিফাই করবে। সুতরাং সকলেই এই জায়গাটা দেখবেন, এই কথাগুলো মাথায় থাকলে সহজে বুঝবেন। যেমন আমি যে কোনো একটা শব্দ, যেমন ইনাফ শব্দটা একটু দেখি, এই যে এই অংশটা, এটা একটু দেখবো আমরা এখন। দেখেন আই হ্যাভ হ্যাড ইনাফ অফ দিস, দেখেন আই হ্যাভ হ্যাড ইনাফ অফ দিস, তাহলে দেখেন আই সাবজেক্ট, ঠিক আছে? তাহলে এই যে হ্যাভ হ্যাড খেয়েছি, হ্যাঁ, ইনাফ মানে পর্যাপ্ত। দেখেন কিভাবে এই শব্দটা নাউন হলো, কারণ হচ্ছে এখানে দেখেন প্রিপোজিশন আছে না অফ, এই অফ প্রিপোজিশন দিয়ে দিজের সাথে ইনাফের সাথে সংযুক্ত হয়ে যায়, এই জন্য সে নাউন, ঠিক আছে? কারণ আমি একটু করে আরেকটা এক্সাম্পল লিখে দেখাই। আমি যদি বলি স্টুডেন্টস অফ কলেজ, ঠিক আছে? তাহলে কলেজ, এখন দেখেন অফ একটা প্রিপোজিশন, অফ প্রিপোজিশনের আগে এবং পরে স্টুডেন্ট নাউন, কলেজ নাউন। এই ব্যাপারটা যেমন আপনি খুব সহজে বুঝে গেছেন, এখানেও ব্যাপারটা ওভাবে ধরে নেন। দেখেন ইনাফ অফ দিস, এই দুই দিকে হয়তো এই যে অফ এর আগে অথবা পরে যেমন নাউন হবে অথবা প্রনাউন হবে, এখানেও ইনাফ শব্দটা নাউন হিসেবে আসছে। অনুরূপে দেখেন দেয়ার ইজ ইনাফ টাইম, এই জায়গাটাতে ইনাফ এবং টাইম এই দুটো শব্দ, সুতরাং এখানে টাইম শব্দের আগে বসে টাইম শব্দকে মডিফাই করতে বলে এনাফ এখানে অ্যাডজেক্টিভ। অথচ এখানে ইউ নো ওয়েল ইনাফ, ইউ নো ওয়েল ইনাফ, দেখেন ওয়েল ইনাফ, এখানে ওয়েল শব্দটা, এখানে নো ইনাফ, নো শব্দটাকে মডিফাই করছে, এই জন্য ইনাফ শব্দটা এখানে
অ্যাডভার্ব হিসেবে আসছে। তাহলে লেকচার শিটের এই পোরশনটা দেখবেন এবং মনে রাখবেন আপনাদেরকে সকলকে এখানে কিন্তু দুইটা লেকচার শিট দেওয়া হয়েছে, একটা ভোকাবুলারি শিট দেওয়া হয়েছে। ভোকাবুলারি শিট থেকেও এখানে 7 থেকে 10টা প্রশ্ন আসতে পারে। ভোকাবুলারি শিটটা ভালোভাবে শিখে নেবেন, অনেক কষ্ট করে তৈরি করে একটা ভোকাবুলারি শিট, ওটা একটু দেখবেন। তাহলে কার কোনো প্রশ্ন থাকলে করেন, যেহেতু আরেকটা ক্লাস শুরু হবে। স্যার কত মার্কের এক্সাম থাকবে? জি বলুন। কত মার্কের এক্সাম থাকবে স্যার? এক্সাম 30 মার্কের। 30 মার্কের। হ্যাঁ। তাহলে কারো কোনো প্রশ্ন থাকলে করবেন এবং আমার স্যার অ্যাটেন্ডেন্স নেবেন স্যার অ্যাটেন্ডেন্স আহমদ চৌধুরী স্যার। জি স্যার এটা তো অবজেক্টিভ প্রশ্ন হবে না 30টা? হ্যাঁ 30টা এমসিকিউ হবে। হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। আর সময় কতটুকু থাকবে? সময় হচ্ছে মনে করুন 22 মিনিট থেকে 25 মিনিট এরকম। স্যার এই লেকচার শিটের উপরে কি হবে এক্সামটা? হ্যাঁ লেকচার শিটের উপরেই। স্যার অ্যাটেন্ডেন্স কি নেবেন স্যার? আর হচ্ছে আমি যেহেতু আজকে শুরুর ক্লাস হিসাবে অনেক বেশি শুরুতে কথা বলতে হয়েছে, আগামী কালকে ওই যে ম্যাথ ক্লাসের আগে ওই যে প্রশ্ন যেটা হবে অর্থাৎ পরীক্ষা যেটা হবে ওই প্রশ্নের যে একটা সলিউশন দিব, সলিউশনটা তো সাধারণত আমরা সবগুলো ক্লাসের সলিউশনটা আমরা ভিডিও দিব, কিন্তু ইংলিশ ক্লাসটা আমরা লাইভ দিব, মানে ওটা আরেকটা ক্লাস হবে। তখন আমরা আপনারা প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আজকে শেষ করে দিচ্ছি যেহেতু আরেকটা ব্যাচের ক্লাস আছে। স্যার একটা প্রশ্ন স্যার। জি অ্যাটেন্ডেন্স। হ্যাঁ আচ্ছা, আপনাদেরকে গ্রুপে কিন্তু ওই যে আইডি নাম্বার দিয়েছি, আইডি নাম্বারগুলো অবশ্যই কালেক্ট করে নেবেন, ওগুলো দিয়ে পরীক্ষা দিবেন। স্যার পরীক্ষার রেজাল্টটা স্যার নিজের রেজাল্টটা শুধু দেখতে পাবো না ওভারঅল সবার রেজাল্টটা দেখতে পাওয়া যাবে? নিজের রেজাল্ট তো ইনস্ট্যান্ট দেখবেন, সবার রেজাল্ট আলাদা করে প্রকাশ করা হবে তালিকা করে। স্যার লিংকটা কই থেকে পাবো পাচ্ছি না স্যার। বুঝি নাই, লিংক তো দেওয়া হয় না, আপনি কোথা থেকে পাবেন? পিডিএফ শিট গুগল ক্লাসরুমে আমাদের গ্রুপে দেওয়া আছে। ক্লাসরুমে দেওয়া আছে। হ্যাঁ স্যার এই ক্লাসে কি অ্যাটেন্ডেন্স নেবেন স্যার? ওই ক্লাসে অ্যাটেন্ডেন্স দিব না আমরা। অ্যাটেন্ডেন্সটা মূলত কারণ হচ্ছে এখানে অনেকেই আছে ব্যস্ততার কারণে লাইভ ক্লাসে জয়েন করতে পারে না, তারা ভিডিও দেখে নিবে। হ্যাঁ এটা স্বাভাবিক, এটা অনলাইনে বা ক্লাস লম্বা হলে অনেকের ব্যস্ততা থাকতে পারে, এই জন্য ক্লাসে অ্যাটেন্ডেন্স দিব না আমরা। এটা পরীক্ষার উপর নির্ভর করেই অ্যাটেন্ডেন্স গুলো কাউন্ট করব আর কি। ঠিক আছে স্যার আপনাদের অনলাইন যে কোর্সটা আছে এটার দাম কত, মানে কত, কোর্স ফিটা কত? অনলাইন কোর্স হচ্ছে মূলত ৮৫০০ টাকা, অর্থাৎ 6 মাসের যে কোর্স, এর মধ্যে আমরা শীট বই এগুলো আমরা দিব, অর্থাৎ বুকলেট গুলো 10টা বুকলেট। আর এখানে যারা বেসিক কোর্স করছে এদের জন্য আমরা কোর্স ফি কম রাখবো। এটাই, প্রথম 50 জন তো টাকা ছাড়াই পাবে, এরপরে যারা থাকবে তাদের জন্য আমরা মিনিমাম 50% তো দিব। অর্থাৎ স্যার তার মানে আপনার টাকা আসবে, বুঝছেন? অর্থাৎ মূলত এখানে যারা থাকবে এদের জন্য মূলত মানে 1-2 হাজার টাকা কোর্স ফি আসবে। ঠিক আছে, বইয়ের মধ্যে 2000 টাকা চলে যাবে। তাহলে পরীক্ষার ফি ক্লাস এগুলোর জন্য 1800 থেকে 2000 টাকা আসবে, বেশি টাকা আসবে না। কিন্তু বাইরে থেকে পরে যারা ভর্তি হবে এরা কিন্তু মিনিমাম একটা ভালো ফি দিতে হবে। না একাধিক প্রশ্ন একসাথে, এই জন্য আমি প্রশ্ন বুঝি নাই। স্যার প্রথম 50 জনকে কি এক্সামের ভিত্তিতে দিবেন, মানে কোর্স ফিটার? হ্যাঁ হ্যাঁ এক্সামের ভিত্তিতে, এর জন্য মনোযোগ দিয়ে এক্সামগুলো দেন। না স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। জি মানে 2000 টাকা দিয়ে আমরা কোর্সটা শুরু করব আর কি? জি হ্যাঁ হ্যাঁ। তো ওইটা দিলে স্যার আমরা বইগুলা পাবো? এগুলো ইনস্ট্রাকশন দেয়া হবে মূল কোর্সের, এগুলোতে প্রতিষ্ঠান থেকে কেউ একজন এসে কথা বলবে, আমি তো আসলে টিচার। ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে হ্যাঁ বলুন। আর কারো কোনো কোশ্চেন? আর না বলি, কোনো কোশ্চেন থাকলে পরে আমাকে করবেন, আমি নাম্বারও দিয়েছি, সবকিছু দিয়েছি। পরে একটা ক্লাস স্টুডেন্টরা যেহেতু অনলাইন ক্লাস, ওরা লাইন না পাইলে বিরক্ত হয়ে যাবে। স্যার আপনার নামটা কি আর নাম্বারটা স্যার এটা বললেন না স্যার? আমার নাম নাম্বার এই যে এখন স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। আচ্ছা একটু স্ক্রিনশট নিয়ে নিই। জি স্যার হইছে স্যার। আচ্ছা থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন, ইনশাআল্লাহ দেখা হবে খুব দ্রুতই। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।